নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর দি আইজ হ্যাবিট নামক পাঠ্যাংশের টেক্সচুয়াল গ্রামারের মধ্যে জয়নিং আলোচনা করব। দেরি না করে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। ফার্স্ট পেজ, জয়নিং ফ্রম দ্য আইজ হ্যাবিট। শুরু করা যাক। ফার্স্ট সেন্টেন্স, A couple saw her off. এটা একদম টেক্সটের লাইন। They were probably her parents. They seemed very anxious about her comfort. দেখো এখানে তিনটা আলাদা আলাদা সেন্টেন্স দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে এটাকে কমপ্লেক্স করতে হবে। A couple saw her off. They were probably her parents. They seemed very anxious about her comfort. কমপ্লেক্স করলে আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? কমপ্লেক্স সেন্টেন্স কোনগুলোকে বলা হয়? আমি আগেও বলেছি যে যেই সেন্টেন্সগুলোতে একাধিক ক্লজ থাকবে এবং সেই ক্লজগুলোর মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, বাকিগুলো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ যেই সেন্টেন্সের মধ্যে থাকবে সেই সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। এবার একটা সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, সেটাও কমপ্লেক্স সেন্টেন্স। আবার একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকলেও সেটা কমপ্লেক্স সেন্টেন্স ধরা হবে। তাহলে পরে কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে অর্থাৎ জয়েন করার পরে এটা কীরকম দাঁড়াচ্ছে? এ কাপল হু ওয়ার প্রবাবলি প্যারেন্টস অফ এ গার্ল সিমড ভেরি অ্যাংশিয়াস অ্যাবাউট হার কমফোর্ট হোয়াইল সিইং হার অফ। যখন তারা তাকে বিদায় জানাচ্ছিল। দেখো এখানে কমপ্লেক্স সেন্টেন্সটা কোথায়? হু ওয়ার প্রবাবলি প্যারেন্টস অফ এ গার্ল। আমি দুটো লাইনকে এখানে জুড়ে দিয়েছি। হু ওয়ার প্রবাবলি প্যারেন্টস অফ এ গার্ল, তো দে ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস এইটাকে, আর হচ্ছে এ কাপল স হার অফ এটাকে জয়েন করে দিচ্ছি। আর এ কাপল হু ওয়ার প্রবাবলি প্যারেন্টস অফ এ গার্ল এইটুকুটা সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে যদি তুমি বাদ দাও তাহলে কি হচ্ছে? এ কাপল সিমড ভেরি অ্যাংশিয়াস অ্যাবাউট হার কমফোর্ট হোয়াইল সিইং হার অফ। দেখো এখানটা দুটো আলাদা আলাদা সাবঅর্ডিনেট ক্লজ আছে। একটা হচ্ছে ওয়ার প্রবাবলি প্যারেন্টস অফ এ গার্ল, আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ কোথায়? হোয়াইল সিইং হার অফ। এই দুটো সাবঅর্ডিনেট ক্লজ এই একটা সেন্টেন্সের মধ্যে, এই জন্য এটাকে কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে ধরা হচ্ছে। নেক্সট সেন্টেন্সে যাই। এ woman gave the girl detailed instructions. Textual line, she instructed her where she should keep her things. তিনি তাকে নির্দেশনা দিলেন যে তার জিনিসপত্রগুলো কোথায় রাখা উচিত। কমপ্লেক্স। একই রকম কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এ woman instructed the girl in detail. দেখো ফার্স্ট সেন্টেন্সটা থেকে এ ওম্যান নিলাম, আর সেকেন্ড সেন্টেন্সটা থেকে কি নিলাম? ইনস্ট্রাক্টেড হার থেকে কি নিলাম? ইনস্ট্রাক্টেড দ্য গার্ল ইন ডিটেল। এ ওম্যান ইনস্ট্রাক্টেড দ্য গার্ল ইন ডিটেল হোয়ার শি শুড কিপ হার থিংস। হোয়ার শি শুড কিপ হার থিংস। দেখো দুটো সেন্টেন্সের মধ্যে যেই জিনিসপত্রগুলো কমন ছিল সেগুলোকে কিন্তু আমি একবারই লিখলাম এখানে। হ্যাঁ, ইনস্ট্রাক্টেড দ্য গার্ল ইন ডিটেল, a woman gave the girl detailed instructions. ডিটেইলড ইনস্ট্রাকশনসটাকে আমি চেঞ্জ করে এ woman instructed the girl, gave হচ্ছে ছিল আমাদের ভার্ব, সেই ভার্বটাকে আমি তুলে দিয়ে ইনস্ট্রাকশনসটাকে আমি ভার্ব হিসেবে ব্যবহার করলাম। এ woman instructed the girl in detail where she should keep her things. এবার এটা কমপ্লেক্স হচ্ছে কিভাবে? কমপ্লেক্স হচ্ছে কেউ বলতে পারবে? আমি বলেছিলাম যে সাবঅর্ডিনেট ক্লজ থাকে একটা কমপ্লেক্স সেন্টেন্সে। এই সেন্টেন্সটার মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে যে এই সেন্টেন্সটাকে ধরা হচ্ছে তার কারণটা হচ্ছে এই যে হোয়ার শি শুড কিপ হার থিংস, এইটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজটা থাকার জন্যই এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্স ধরা হবে। নেক্সট কোশ্চেন, দে কল্ড দেয়ার গুড বাইজ। তারা একে অপরকে বিদায় জানালো। দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। ট্রেনটি স্টেশন থেকে বেরিয়ে গেল বা ছেড়ে গেল। একই সাথে এই একই প্রশ্নে দুটো সেন্টেন্সকে জয়েন করতে হবে, একবার কম্পাউন্ডে একবার কমপ্লেক্সে। তো প্রথমে কম্পাউন্ড দেখবো আমরা। দে কল্ড দেয়ার গুড বাইজ অ্যান্ড the train pulled out of the station.
দেখো এখানে লক্ষ্য করে সবার আগে বুঝতে হবে কম্পাউন্ড কাকে বলে। কমপ্লেক্সটা তো জেনে নিলাম যে যে সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ থাকে সেই সেন্টেন্সটাকেই আমরা কমপ্লেক্স হিসেবে চিনি। তাহলে কম্পাউন্ড কাকে বলবো? যেই সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না কিন্তু দুটো বা তিনটে প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জয়েন করা হবে, এটাকে কোঅর্ডিনেট ক্লজও বলা হয়। তার মানে যেখানে সবগুলো তোমার প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং কোঅর্ডিনেটিং কনজাংশন মানে নির্দিষ্ট কিছু কনজাংশন আছে যেগুলো এই প্রিন্সিপালের সঙ্গে প্রিন্সিপাল ক্লজকে জয়েন করে, সেই কনজাংশনগুলো ব্যবহার হবে। তো এইবার এই কথাগুলো আরও বিশদভাবে বোঝার জন্য তোমাকে আগে ক্লজের পড়াশোনা করতে হবে, তাহলে তুমি আমার এই কথাগুলো হয়তো আরও ভালো করে বুঝতে পারবা। তো যাই হোক, দে কল্ড দেয়ার গুড বাইজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আবার দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। তার মানে এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ নেই। তাহলে অ্যান্ডটা কি? অ্যান্ডটা হচ্ছে সেই কনজাংশন যেটা এই প্রিন্সিপাল ক্লজ দুটোকে, দুপাশে দুটো প্রিন্সিপাল ক্লজকে অ্যান্ড হচ্ছে সেই কনজাংশন যে জয়েন করলো। তার মানে এই অ্যান্ড হচ্ছে সেই কোঅর্ডিনেটিং কনজাংশন যে প্রিন্সিপালের সঙ্গে প্রিন্সিপালকে জয়েন করে। তার মানে এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ নেই, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এইবার আমরা কমপ্লেক্সের দিকে যাব। কমপ্লেক্স করতে বলা হয়েছিল এই একই প্রশ্নে। তাহলে কি? দে কল্ড দেয়ার গুড বাইজ, তারা বিদায় জানালো একে অপরকে। দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এবং তারপরে কি হলো? দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এটা আমরা দেখেই বুঝতে পারছি এটা একটা সময়কে নির্দেশ করছে। দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্কটা কি? দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্কটা হচ্ছে একটা সময়। তারা তখন গুড বাই জানালো একে অপরকে যখন ট্রেনটা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছিল বা ছেড়ে যাচ্ছিল। দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্কটা যে বুঝতে পারবে সে সবচেয়ে ভালো জয়েনিং করতে পারবে। দেখো, দে কল্ড দেয়ার গুড বাইজ হোয়েন দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। আশা করি বুঝাতে পারছি। তাহলে সেই সময়টাকে বোঝানোর জন্য আমি একটা কনজাংশন ইউজ করলাম, সেটা হচ্ছে হোয়েন। আর এই হোয়েন থাকার জন্যই হোয়েন দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। আর আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লজ যেই সেন্টেন্সে থাকে সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। দে কল্ড দেয়ার গুড বাইজ হোয়েন দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, যখন ট্রেনটা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছিল বা বেরিয়ে গেল। নেক্সট কোশ্চেন, I was totally blind at the time, আমি সেই সময়ে সম্পূর্ণরূপে দৃষ্টিহীন ছিলাম। My eyes were sensitive only to light and darkness, আমার চোখ দুটো শুধুমাত্র আলো এবং আধারের পার্থক্যটা অনুভব করতে পারত। আবার তৃতীয় সেন্টেন্স, I was unable to tell the girl's appearance, আমি মেয়েটি কেমন দেখতে ছিল সেটা বলতে পারবো না বা বলতে পারছিলাম না। তাহলে এই তিনটা সেন্টেন্সের মধ্যে সম্পর্কটা যে বুঝতে পারবে তার পক্ষে এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স হিসেবে জয়েন করাটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। প্রথম সেন্টেন্স, আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, সময়, এবং সেই সময় আমি ছিলাম দৃষ্টিহীন। মাই আইজ ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, এবার এটাও ওই একই সময়কে নির্দেশ করছে। যেই সময় আমি দৃষ্টিহীন ছিলাম সেই সময় আমার চোখ দুটো শুধুমাত্র আলো এবং আধারের পার্থক্য অনুভব করতে পারত। তারপরে আবার একটা কথা বললো, আই ওয়াজ আনএবল টু টেল দ্য গার্লস অ্যাপিয়ারেন্স, আমি সেই মেয়েটি, যেহেতু আমি অন্ধ ছিলাম, যেহেতু আমি দৃষ্টিহীন ছিলাম, তাহলে আমার পক্ষে কিছুই দেখা সম্ভব নয় এবং আমি মেয়েটির অ্যাপিয়ারেন্স অর্থাৎ দেখতে কেমন ছিল সেটা বলতে পারছি না। দেখো কি করা হচ্ছে, আই ওয়াজ আনএবল টু টেল দ্য গার্লস অ্যাপিয়ারেন্স, শেষ সেন্টেন্সটা দিয়ে শুরু করা হচ্ছে, আই ওয়াজ আনএবল টু টেল দ্য গার্লস অ্যাপিয়ারেন্স বিকজ being totally blind my eyes were sensitive only to light and darkness, because দিয়ে যুক্ত করা হয়ে গেল এবং being totally blind দিয়ে, অর্থাৎ I was totally blind at the time এবং my eyes were sensitive only to light and darkness, এই দুটোকে আবার জয়েন করে নিয়ে তারপরে এখানটা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে ইউজ করা হয়েছে। বিকজ হচ্ছে সেই সাবঅর্ডিনেটিং কনজাংশন যেটা দিয়ে এই পরের অংশটুকুকে জয়েন করা হলো প্রিন্সিপাল ক্লজের সঙ্গে। বিকজ being totally blind my eyes were sensitive only to light and darkness, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এইভাবে এটা কমপ্লেক্স হচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট পেজে যাচ্ছি। I liked the sound of her voice. Textual line, I also liked the sound of her slippers. এবার দুটো আলাদা আলাদা সেন্টেন্স,
বলা হলো কম্পাউন্ড করতে হবে। তাহলে এবার দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্কটা তোমাকে বুঝতে হবে। আই লাইক দ্য সাউন্ড অফ আর ভয়েস, আই অলসো লাইক দ্য সাউন্ড অফ আর স্লিপার্স। দুটো তো একই রকম সেন্টেন্স, দুটোতেই আমাদের ন্যারেটর সেই মেয়েটির গলার স্বর এবং তার চটির শব্দ দুটোই পছন্দ করার কথা তিনি উল্লেখ করেছেন। তাহলে পরে কিভাবে জয়েন করি কম্পাউন্ডে? কম্পাউন্ড কি জানো? একটা প্রিন্সিপাল ক্লজের সঙ্গে আরেকটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়, কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকে না, কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা হয় দুটো প্রিন্সিপাল ক্লজকে। তাহলে দেখা যাক, আই লাইক দ্য সাউন্ড অফ আর ভয়েস অ্যান্ড দ্য সাউন্ড অফ আর স্লিপার্স টু। এবার এই টুটা কিসের জন্য? লক্ষ্য করো, আই লাইক দ্য সাউন্ড অফ আর ভয়েস অ্যান্ড, আবার যদি বলো তুমি যে অ্যান্ড আই অলসো লাইক দ্য সাউন্ড অফ আর স্লিপার্স, শুনতে একটু অড লাগে। তাই আই লাইক কথাটাকে একবার ব্যবহার করা হলো, আই লাইক দ্য সাউন্ড অফ আর ভয়েস অ্যান্ড দ্য সাউন্ড অফ আর স্লিপার্স, দুটোকেই তো আমি পছন্দ করি, সেই জন্য আই লাইক কথাটাকে একবার ইউজ করা হচ্ছে এবং এই অলসোটাকে এখানে টু দিয়ে প্রকাশ করা হলো। মানে দ্য সাউন্ড অফ আর স্লিপার্স, তার চটির শব্দটাকেও আমি পছন্দ করি বা করেছিলাম, সেই কারণে এইখানে অলসো ব্যবহার করা হয়েছিল আর জয়েনিং করার পরে টু ইউজ করা হচ্ছে এবং অ্যান্ড দিয়ে যুক্ত করা হচ্ছে দুটো প্রিন্সিপাল ক্লজকে, এই জন্য এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট কোশ্চেন, মাই ভয়েস স্টার্টলড হার, আমার স্বর, আমার গলার স্বর তাকে চমকে দিয়েছিল। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, আমি নিশ্চয়ই একটা অন্ধকার কোণে বসেছিলাম। কমপ্লেক্স করতে বলা হচ্ছে, তার মানে এখানে তোমাকে সাবঅর্ডিনেট ক্লজ ইউজ করতে হবে। তো মাই ভয়েস স্টার্টলড হার, আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার। কি মনে হয় এই দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্কটা কি? যে আমার গলার স্বরে সে চমকে গিয়েছিল আর আমি নিশ্চয়ই একটা কি অন্ধকার কোণে বসেছিলাম। সম্পর্কটা এরকম যে আমি একটা অন্ধকার কোণে বসেছিলাম, সেই কারণেই কি আমার গলার স্বরে সে চমকে গিয়েছিল, অর্থাৎ কারণ আর ফলাফলের সম্পর্ক এখানে। তার মানে তোমাকে এখানটা বিকজ দিয়ে করতে হবে। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস স্টার্টলড হার। বিকজ মাই ভয়েস স্টার্টলড হার এখানে সাবঅর্ডিনেট ক্লজ, আর এইভাবে এটা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে। নেক্সট কোশ্চেন, আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর, আমি সাহারানপুরে নেমে যাচ্ছি। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার আন্ট সেখানে আমার সঙ্গে দেখা করছেন। কমপ্লেক্সে জয়েন করতে বলা হচ্ছে। তো কিভাবে হবে? আবার ওই দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্ক। আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর, একটা জায়গার নাম উল্লেখ করা হলো। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, সেখানে আমার সঙ্গে আমার আন্ট কি দেখা করছেন। তো আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর, জায়গাটার নাম চলে আসলো হোয়ার মাই আন্ট ইজ মিটিং মি, যেখানে আমার আন্ট আমার সঙ্গে দেখা করছেন। দেখো তারপরে দেয়ারটাকে কিন্তু আমি লিখলাম না, কেন? কারণ হোয়ার দিয়ে আমি সেই জায়গাটাকে বলে দিয়েছি। তাহলে যদি আবার তুমি দেয়ার দাও তাহলে রিপিট হয়ে যাবে একটা কথা দুবার। তাহলে হোয়ার হচ্ছে সেই কনজাংশন, হোয়ার মাই আন্ট ইজ মিটিং মি, তাহলে এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা কমপ্লেক্স সেন্টেন্স সম্পূর্ণটা। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আই লাভ দ্য হিলস, আমি মুসৌরি যদি যেতে পারতাম, এরকম একটা অর্থ হয় এই লাইনটা। আই লাভ দ্য হিলস, আমি হিলস পাহাড় পছন্দ করি। কমপ্লেক্স, দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্ক। মুসৌরি একটা হিলি এরিয়া, এটাই হচ্ছে সম্পর্ক। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি বিকজ আই লাভ দ্য হিলস, কারণ আমি হিলস পাহাড় পর্বত পছন্দ করি। আর বিকজ আই লাভ দ্য হিলস এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং কমপ্লেক্স সেন্টেন্স। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, আই ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ, কম্পাউন্ড করতে বলা হলো। তো তার মানে কি? নো সাবঅর্ডিনেট ক্লজ, অনলি প্রিন্সিপাল ক্লজ। তাহলে আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড আই ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ। এবার দুটো প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করা হচ্ছে অ্যান্ড দিয়ে। এবার মনে মনে ধারণা হতে পারে যে কম্পাউন্ড সেন্টেন্স করতে বলা হচ্ছে, তার মানেই হচ্ছে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করে দিব। তা কিন্তু নয়, মোটেও ওই রকম কোনো চিন্তাভাবনা মাথায় যেন দানা না বাঁধে। হ্যাঁ, এখানে
বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যান্ড দিয়ে জয়েন করলাম ঠিকই, তার মানে এই না যে কম্পাউন্ড মানে অ্যান্ড দিয়ে যুক্ত করতে হবে, এই ভুল ধারণা যেন না তৈরি হয়। নেক্সট কোশ্চেন, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, আমি বেশ দৃঢ়তার সঙ্গে উত্তর দিলাম। I knew that there were hardly any animals left in the forests near Dehra. কি আমি জানতাম যে there were hardly any animals left in the forests near Dehra. দেহরার কাছের জঙ্গলগুলিতে কি খুব একটা বেশি জীবজন্তু অবশিষ্ট নেই, এটা আমি জানতাম। কমপ্লেক্স করতে বলা হচ্ছে, তাহলে এবার দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্কটা কীরকম, যে আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, আমি বেশ দৃঢ়তার সঙ্গে উত্তর দিলাম। এইবার কনফিডেন্সটা আসছে কোথার থেকে, কারণ আমি জানি, আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা। এই যে আমি এই কথাটা বলার সময় নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে আমি বাংলায় বলার সময় কিন্তু যখন প্রশ্ন করলাম কোয়াইট কনফিডেন্টলি, কনফিডেন্সটা আসলো কোথার থেকে, আমি কিন্তু অটোমেটিক্যালি বলে দিলাম, স্বতঃস্ফূর্তভাবে বলে দিলাম, কারণ আমি জানি। তার মানে তুমি এখানটা কারণ দিয়ে যুক্ত করবা দুটো সেন্টেন্সকে, এটাই দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্ক। আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি বিকজ, কারণ আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা। এই হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স, আর বিকজ এর পর থেকে সম্পূর্ণটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল তোমার কমপ্লেক্স। নেক্সট পেজে যাচ্ছি। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ল, জানলা থেকে ঘুরে আমি মেয়েটির দিকে মুখ করে বসলাম। উই স্যাট ইন সাইলেন্স ফর এ হোয়াইল, কিছুক্ষণ আমরা নিঃশব্দে বসে থাকলাম। কম্পাউন্ড করতে বলা হচ্ছে, অর্থাৎ নো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কি দাঁড়াচ্ছে, I turned from the window, comma, faced the girl and we sat in silence for a while. এবার এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে আমি এইভাবে জয়েনটা করলাম, তার মানে কিন্তু এই না যে এটাই বেদবাক্য, এটাই জয়েনিং হবে, আর অন্যভাবে যদি কেউ জয়েন করে থাকে সেটা হবে না। যদি গ্রামাটিক্যালি কারেক্ট হয় তুমি অন্যভাবেও করতে পারো। এখানে একটা জিনিস লক্ষ্য করবা, আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ল, তোমাকে করতে বলছে কম্পাউন্ড, আর এখানে অলরেডি তুমি একটা অ্যান্ড দেখতে পাচ্ছ। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ল, আমি তোমাকে বলি, এটা এখানে কিন্তু অলরেডি তোমাকে দুটো সেন্টেন্সকে জয়েন করে দিয়ে একটা সেন্টেন্স হিসেবে এখানটা প্লেস করা হয়েছে, ঠিক আছে? আর তারপরে সেটাকে বলা হচ্ছে আরেকটা সেন্টেন্সের সঙ্গে কম্পাউন্ডে জয়েন করো। মানে এই অ্যান্ড দিয়ে এই সেন্টেন্সটা আসার আগে এই দুটো আলাদা সেন্টেন্স ছিল। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড আই ফেস দ্য গার্ল, এরকম ছিল। সেটাকে একটা সেন্টেন্স হিসেবে তোমাকে দেওয়া হলো, ঠিক আছে? তারপরে বলা হচ্ছে কম্পাউন্ড করো পরের সেন্টেন্সের সঙ্গে জয়েন করে। তো দেখা যাক আমরা কি করলাম, আই টার্ন ফ্রম দ্য উইন্ডো, কমা, ফেস দ্য গার্ল অ্যান্ড, অর্থাৎ এই অ্যান্ডটাকে তুলে দিয়ে এটাকে একটা অ্যান্ড উই স্যাট ইন সাইলেন্স ফর এ হোয়াইল। এবার এই উই স্যাট ইন সাইলেন্স ফর এ হোয়াইল এটার সঙ্গে এইটাকে জয়েন করার জন্য আমরা অ্যান্ডটাকে এখানে প্লেস করলাম। আশা করি পরিষ্কার হলো। এবং এইভাবে প্রথমের অংশটুকু এবং পরের অংশটুকু দুটোই প্রিন্সিপাল ক্লজ এবং অ্যান্ড দিয়ে যুক্ত করা হলো, এইভাবে এটা কম্পাউন্ড সেন্টেন্স হলো। নেক্সট সেন্টেন্স, ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। ইটস নাইস টু বি টোল্ড, এটা প্যাসিভে দেওয়া হচ্ছে, তার মানে এটা শুনতে বেশ ভালোই লাগে যে কি, আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আমার একটা ইন্টারেস্টিং মুখশ্রী আছে। পরের সেন্টেন্স, আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস, এটা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে পড়েছি যে কি, আই হ্যাভ এ প্রিটি ফেস। কমপ্লেক্স করতে বলা হচ্ছে, তার মানে তোমাকে সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। তাহলে কিভাবে সাবঅর্ডিনেট আনবা, তোমাকে দেখতে হবে দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্কটা কোথায়। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস, তারপরের সেন্টেন্স, আই এম টায়ার্ড অফ হোয়াট, টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্ক কি, যদিও আমি ক্লান্ত হয়ে পড়েছি পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস এটা শুনতে শুনতে, তথাপি ইটস নাইস টু বি টোল্ড, এটা শুনতে ভালোই লাগে, আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। এই হচ্ছে সম্পর্ক। যদিও তোমাকে করতে হবে দো দিয়ে, ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, দো
I am tired of people telling me I have a pretty face. এবার কমপ্লেক্স সেন্টেন্সের নানান রকমের ভাগ আছে, ক্লাসিফিকেশনস আছে। 3 রকমের সাবঅর্ডিনেট ক্লজ হয়, নাউন ক্লজ হয়, অ্যাডজেক্টিভ ক্লজ হয়, অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। তো এই দো দিয়ে যে কমপ্লেক্স সেন্টেন্সটা আমরা করছি, যে ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, দো আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। এই যদিও আমি ক্লান্ত হয়ে পড়েছি এটা শুনতে শুনতে, যে আই হ্যাভ এ প্রিটি ফেস, এই যদিও থেকে দো থেকে সম্পূর্ণটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তো অ্যাডভার্বিয়াল ক্লজ বোঝার জন্য তোমাকে আগে ভালো করে অ্যাডভার্বিয়াল ক্লজটা বুঝতে হবে, এটা এই দো অল দো এটাকে বোঝার জন্য। হ্যাঁ, যাই হোক, আমি পরের সেন্টেন্সে যাচ্ছি। শি লেফট দ্য ট্রেন, সে ট্রেন ছেড়ে বেরিয়ে গেল। শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে আমাদের এই ছোট্ট সাক্ষাৎটা ভুলে যাবে। কমপ্লেক্স কমপ্লেক্স করতে হবে, অর্থাৎ তোমাকে সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। আফটার শি লেফট দ্য ট্রেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, মানে আফটারটা হচ্ছে এখানে তোমার কনজাংশন। শি লেফট দ্য ট্রেন অর্থাৎ ট্রেনটি ছেড়ে যাওয়ার পরে শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে আমাদের এই ছোট্ট সাক্ষাৎটা ভুলে যাবে। তাহলে তোমার সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? আফটার শি লেফট দ্য ট্রেন, এইটুকুটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট সেন্টেন্স, আই ওয়াজ প্রিপেয়ার্ড টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, আমি যতক্ষণ খুশি সেখানে বসে থাকার জন্য তৈরি ছিলাম, প্রিপেয়ার্ড ছিলাম, অর্থাৎ মানসিক প্রস্তুতি আমার নেওয়া ছিল। কিসের জন্য? জাস্ট টু লিসেন টু হার টকিং, তাকে কথা বলতে শুনবার জন্য। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, আচ্ছা, এবার তার গলার স্বরের মধ্যে যেন একটা পাহাড়ি ঝর্ণার মতো একটা স্পার্ক ছিল, অর্থাৎ স্ফুলিঙ্গ ছিল তার গলার ভয়েসের মধ্যে। তো এটাকে কমপ্লেক্স করতে বলা হচ্ছে। তো এবার দুটো সেন্টেন্সকে আরেকবার পড়ো। আই ওয়াজ প্রিপেয়ার্ড টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম জাস্ট টু লিসেন টু হার টকিং, শুধুমাত্র তার কথা শোনার জন্য। কেন? কারণ হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, এই যে দেখো আমি কারণ দিয়ে এটাকে যুক্ত করলাম বাংলায়। তাহলে কারণকে তুমি ইংরেজিতে আনো বিকজ। তাহলে সম্পূর্ণ প্রথমের অংশটুকু লেখো, আই ওয়াজ প্রিপেয়ার্ড টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম জাস্ট টু লিসেন টু হার টকিং, লিখে বিকজ হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, হয়ে গেল তোমার কমপ্লেক্স। বিকজ হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, এটা তোমার সাবঅর্ডিনেট ক্লজ, হয়ে গেল কমপ্লেক্স। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট পেজে যাচ্ছি আমরা। দ্য ইঞ্জিনস হুইসেল শ্রিকড, ইঞ্জিনের বাঁশি জোরে শব্দ করে উঠল। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, অর্থাৎ ক্যারেজ হুইলস অর্থাৎ কম্পার্টমেন্টের যে চাকাগুলো তাদের শব্দ এবং রিদম মানে শব্দের যে ছন্দ, সেই ছন্দ পরিবর্তন করতে থাকলো। অর্থাৎ স্পিড বাড়ার সাথে সাথে তাদের ছন্দ পাল্টায়, প্রথমে ধীরে ধীরে, তারপরে একটু গতি, একটু তাড়াতাড়ি দ্রুত হারে সেই শব্দটা হয়, সেই শব্দের কথা বলা হচ্ছে, সেই রিদমের কথা বলা হচ্ছে। এবং তার সঙ্গে কি কমা দিয়ে আরেকটা সেন্টেন্স জুড়ে দিল, দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস, কমপ্লেক্স করতে বলা হচ্ছে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। দ্য ইঞ্জিনস হুইসেল শ্রিকড, দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস। দেখো এখানটা অ্যান্ড দিয়ে একটা যুক্ত করা হচ্ছে, তার মানে কি? তার মানে এটা দুটো আলাদা আলাদা সেন্টেন্স ছিল, তোমাকে অ্যান্ড দিয়ে অলরেডি জয়েন করে আবার একটা কমা দিয়ে এখানে দুটো সেন্টেন্স দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সূক্ষ্মভাবে বিচার করলে কিন্তু এখানে অনেকগুলো। একটা হচ্ছে দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম একটা, আবার দ্য গার্ল গট আপ একটা, আর তার সঙ্গে অ্যান্ড দিয়ে যুক্ত করা হচ্ছে বিগ্যান টু কালেক্ট হার থিংস, মানে এই বিগ্যান টু কালেক্ট হার থিংস এর সাবজেক্টও হচ্ছে দ্য গার্ল, এখানে আবার দুটোকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে। দিয়ে নিয়ে বললো যে এই সেন্টেন্সটার সাথে মানে প্রথম সেন্টেন্সটার সাথে তুমি কমপ্লেক্স হিসেবে অর্থাৎ একটা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে এসে জয়েন করো। দেখা যাক কি করা হলো। দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্ক, দ্য ইঞ্জিনস হুইসেল শ্রিকড, দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস,
এখানে একটা টাইমের কথা বোঝা যাচ্ছে, যে একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হচ্ছে, সেই সময়ে এই ঘটনাগুলো, এই কাজগুলো আমাদের ঘটছিল। তাহলে when দিয়ে দেখো, when the engine whistle shrieked, যখন ইঞ্জিনের বাঁশি বেজে উঠল, and the carriage wheels changed their sound and rhythm, এবং the carriage wheels changed their sound and rhythm, comma, getting up the girl began to collect her things, উঠে দাঁড়িয়ে the girl got up and began to collect, এইভাবে রাখা যাবে না, তার কারণ এইভাবে রাখলে পরে কি হয়ে যাবে, আবার এটা কম্পাউন্ড হয়ে যাবে। তাই আমি এটাকে কি করলাম, গেটিং আপ, এটাকে বলা হয় হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল দিয়ে এটাকে একটা ফাইনাইট ভার্ব দিয়ে সিম্পল সেন্টেন্সের আকার নিয়ে এটাকে যুক্ত করা, গেটিং আপ দ্য গার্ল বিগ্যান টু কালেক্ট হার থিংস, এবং এটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ। এর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, when the engines whistle shrieked and the carriage wheels changed their sound and rhythm, এটা হয়ে গেল আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট কোশ্চেন, the train drew slowly into the station, ট্রেনটি ধীরে ধীরে স্টেশনে প্রবেশ করলো। আউটসাইড, বাইরে, there was the shouting of porters and vendors, ফেরিওয়ালা দের চিৎকার শোনা যাচ্ছিল বাইরে। কমপ্লেক্স করতে বলা হচ্ছে। এখানেও দুটো সেন্টেন্সের মধ্যে একটা সময়ের কথা বোঝা যাচ্ছে। দেখো, when the train drew slowly into the station, যখন ট্রেনটি ধীরে ধীরে স্টেশনে প্রবেশ করলো, there was the shouting of porters and vendors outside, outside কথাটাকে শেষে দিলাম। হ্যাঁ, এটা সময়ের কথা বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন, there was some confusion in the doorway, দরজায় কিছু একটা কোলাহল বা কনফিউশন, গোলমাল শুরু হয়েছিল। a man got into the compartment, আবার পরের আর আলাদা সেন্টেন্স, এক ভদ্রলোক কম্পার্টমেন্টে প্রবেশ করলেন। he stammered an apology, তিনি ক্ষমা প্রার্থনা করলেন, এবং তোতলাতে তোতলাতে ক্ষমা প্রার্থনা করলেন। কমপ্লেক্স করতে বলা হলো, আবার সিম্পলও করতে বলা হলো। তা কমপ্লেক্স করলে কি হচ্ছে, as there was some confusion in the doorway, যেহেতু দরজায় কিছু কনফিউশন চলছিল, বিবাদ চলছিল। getting into the compartment, a man, মানে দরজা দিয়ে প্রবেশ করে একজন ব্যক্তি stammered an apology, ক্ষমা প্রার্থনা করলেন। as there was some confusion in the doorway, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। এবার তারপরে কি করতে বলা হয়েছে, সিম্পল সেন্টেন্স করতে বলা হচ্ছে। আমরা জানি সিম্পল সেন্টেন্সের আর কমপ্লেক্স সেন্টেন্সের পার্থক্য কি, কমপ্লেক্সে সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সিম্পলে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, এবং একটাই ফাইনাইট ভার্ব থাকবে। সিম্পল সেন্টেন্সে জয়েন করার নানান রকমের নিয়ম আছে, সেই সিম্পল সেন্টেন্সের জন্য আমি আলাদা করে ব্যবস্থা করব। তো আপাতত এটুকুই বুঝো যে সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকে এবং প্রিন্সিপাল ক্লজ হয় এবং কোনো সাবঅর্ডিনেট ক্লজ ইউজ হয় না। তাহলে এই তিনটা সেন্টেন্সকে জয়েন করতে বলা হয়েছে এবং বলা হচ্ছে একটা সিম্পলে করো। এই তিনটা সেন্টেন্সকে একটা প্রিন্সিপাল ক্লজে কিভাবে আনবে? Getting into the compartment, a man stammered an apology during some confusion in the doorway. এটা হচ্ছে পার্টিসিপল। গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, এই অংশটুকু এখানে তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। কার অ্যাডজেক্টিভ? এ ম্যান। এই ম্যানটার অ্যাডজেক্টিভ হিসেবে বলা হচ্ছে। লোকটি কি অবস্থায় ছিল, ভদ্রলোক কি অবস্থায় ছিলেন, তার অবস্থাটাকে বোঝানোর জন্য আমি ব্যবহার করলাম গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট। যখন তিনি কম্পার্টমেন্টে প্রবেশ করছিলেন, এমন অবস্থায় তিনি ছিলেন, তার অবস্থাটাকে বোঝানো হচ্ছে। এই জন্য এটাকে পার্টিসিপল বলা হয়। পার্টিসিপল এক ধরনের অ্যাডজেক্টিভ এবং এটাকে ভার্বাল অ্যাডজেক্টিভ বলা হয়। মানে অ্যাডজেক্টিভের কাজ তো করলো, কিন্তু আক্ষরিক অর্থে এটা একটা ভার্ব। সেই ভার্বটা এখানে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করলো, এই জন্য এটাকে পার্টিসিপল বলা হয়। এবং সিম্পল সেন্টেন্সের 6টা নিয়মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে এটা। পার্টিসিপল হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করলো, ভার্বাল অ্যাডজেক্টিভ বলা হয়। ঠিক আছে? তো গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, এ ম্যান স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, একজন ব্যক্তি অ্যাপোলজি অর্থাৎ ক্ষমা প্রার্থনা করলেন। ডিউরিং সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, হ্যাঁ, দরজায় একটা বিবাদ চলাকালীন। ডিউরিং দিয়ে আমি এটাকে
যুক্ত করে দিলাম। তাহলে নেক্সট পেজ, দ্য ডোর ব্যাংড, দরজাটি শব্দ করে বন্ধ হয়ে গেল। দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন, দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন, পৃথিবী আমার জন্য আবার বন্ধ হয়ে গেছিল। আই রিটার্ন টু মাই বার্থ। দেখো তিনখানা আলাদা আলাদা সেন্টেন্স দেওয়া হলো আর তোমাকে বলা হলো কম্পাউন্ড করতে। তাহলে দেখা যাক কীভাবে করা হচ্ছে। দ্য ডোর ব্যাংড, কমা, দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন, অ্যান্ড আই রিটার্ন টু মাই বার্থ। অ্যান্ড কিন্তু এই পরের দুটো সেন্টেন্সের সঙ্গে, দুটো সেন্টেন্সকে জয়েন করার জন্য এই দুটোর মাঝখানে অ্যান্ড কনজাংশনটাকে দিয়ে যুক্ত করা হলো, আর আগেরটাকে কমা দিয়ে দুটোকে একসাথে লেখা হলো। নেক্সট কোশ্চেন, দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, ট্রেনটি স্পিড গেইন করলো, অর্থাৎ তার গতিবেগ বাড়লো। দ্য হুইলস টুক আপ দেয়ার সং, ট্রেনের চাকা তাদের গান ধরলো, অর্থাৎ যে ছন্দের কথা একটু আগে বলছিলাম আমি। দ্য ক্যারেজ গ্রোন্ড অ্যান্ড শুক, ট্রেনের কম্পার্টমেন্ট একটা গোংরানোর মতো শব্দ শুরু করলো এবং শুক অর্থাৎ কাঁপতে শুরু করলো, অর্থাৎ ট্রেনের স্পিড বাড়লে যেটা হয়। কম্পাউন্ড সেন্টেন্স, তিনটা সেন্টেন্সকে যুক্ত করতে বলা হয়েছে। দ্য ট্রেন হ্যাভিং গ্যাদার্ড স্পিড, দ্য হুইলস টুক আপ দেয়ার সং, and the carriage groaned and shook. Next question, I found the window, আমি জানালাটা খুঁজে পেলাম। I sat in front of it, আমি তার সামনে গিয়ে বসলাম, অর্থাৎ সেই জানালার সামনে গিয়ে বসলাম। I stared into the daylight, দিনের আলোর দিকে তাকিয়ে থাকলাম। It was darkness for me, সেই দিনের আলোটা আমার কাছে অন্ধকার ছিল। কমপ্লেক্স করতে বলা হচ্ছে। তাহলে এমন কিভাবে কমপ্লেক্স করা যায় যে এই চারটা সেন্টেন্সকে একসাথে যুক্ত করা যায়। চারটা সেন্টেন্স, একটা হচ্ছে আই ফাউন্ড দ্য উইন্ডো, নেক্সট আই স্যাট ইন ফ্রন্ট অফ ইট, মানে আই স্যাট ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, নেক্সট আই স্টিয়ার্ড ইনটু দ্য ডে লাইট, দিনের আলোর দিকে তাকিয়ে থাকলাম। নেক্সট লাস্ট সেন্টেন্স, ইট ওয়াজ ডার্কনেস ফর মি, যেটা নাকি আমার কাছে অন্ধকার। কমপ্লেক্স, তাহলে তোমাকে সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। স্টিয়ারিং ইনটু দ্য ডে লাইট হুইচ ওয়াজ ডার্কনেস ফর মি, দেখো আই স্টিয়ার্ড ইনটু দ্য ডে লাইট, তাহলে স্টিয়ারিং ইনটু দ্য ডে লাইট এটা হচ্ছে সম্পূর্ণ একটা অ্যাডজেক্টিভের কাজ করলো, একটা পার্টিসিপল, এটা একটা পার্টিসিপল। স্টিয়ারিং ইনটু দ্য ডে লাইট, সেই ডে লাইট যেটা নাকি হুইচ ওয়াজ ডার্কনেস ফর মি, আমার কাছে অন্ধকার সম। আই স্যাট ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, আমি জানালার সামনে গিয়ে বসলাম। এই সম্পূর্ণ স্টিয়ারিং ইনটু দ্য ডিলাইট এটা অ্যাডজেক্টিভ হলো, যে বললাম একটু আগে, সেই অ্যাডজেক্টিভটা কোন নাউনের অ্যাডজেক্টিভ? এই আই নামক যে ব্যক্তিটি আছে তার অ্যাডজেক্টিভ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কোথায়? হুইচ ওয়াজ ডার্কনেস ফর মি, এটা হচ্ছে তোমার সেই সাবঅর্ডিনেট ক্লজ। এটার কারণেই এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে। এটা একরকমভাবে। আরেক রকমভাবে কীভাবে করা যায়, আমি আরেকটা কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল দিচ্ছি, আরেক রকমভাবে জয়েন করা যায়। When I found the window, যখন আমি জানালাটা খুঁজে পেলাম, দেখো I found the window, I sat in front of it, আমি এটার সামনে গিয়ে বসলাম। To stare into the daylight, কিসের জন্য বসলাম? To stare into the daylight, ইনফিনিটিভ দিয়ে জয়েন করা হচ্ছে। Though it was darkness for me, যদিও এটা আমার কাছে অন্ধকার সম ছিল। এবার এখানে দুটো সাবঅর্ডিনেট ক্লজ আছে। When I found the window একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হচ্ছে though it was darkness for me। তাহলে দুটো সাবঅর্ডিনেট ক্লজ থাকাতে এটাও একটা কি কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। আশা করি পরিষ্কার হয়েছে। আমরা পরের পেজে যাচ্ছি। I had the train compartment to myself up to Rohana, আমি কম্পার্টমেন্টে যাচ্ছিলাম কতটা? আপ টু রোহানা, রোহানা পর্যন্ত। From there a girl got in, সেখান থেকে একটি মেয়ে ট্রেনে উঠল। কমপ্লেক্স করতে বললে তুমি এই দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্কটা কি? রোহানা, একটা জায়গা যেখান থেকে মেয়েটি ট্রেনে উঠেছিল। তাহলে আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ আপ টু রোহানা, ফ্রম ওয়্যার, যেখান থেকে এ গার্ল গট ইন। তাহলে ওয়্যার বা ফ্রম ওয়্যার এ গার্ল গট ইন, এটা তোমার সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল কমপ্লেক্স। নেক্সট সেন্টেন্স, the couple were probably her parents. They seemed very anxious. তাদেরকে দেখে
খুব উদ্বিগ্ন মনে হচ্ছিল। কমপ্লেক্স। এবার দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্ক কি? দ্য কাপল, দেখো দ্য কাপল ওয়্যার প্রবাবলি হার প্যারেন্টস, সেই দম্পতি আবার দে সিমড ভেরি অ্যাংশাস, তাদেরকে দেখে খুব উদ্বিগ্ন মনে হচ্ছিল। তাহলে এখানে দে বলতে সেই কাপলকেই বোঝাচ্ছে। তাহলে কমপ্লেক্স করতে হলে সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। দ্য কাপল হু সিম টু বি ভেরি অ্যাংশাস, এই যে দে সিম টু বি ভেরি অ্যাংশাস, দেটাকে তুলে দিয়ে আমরা কি করলাম, একটা রিলেটিভ প্রোনাউন হু সিম টু বি ভেরি অ্যাংশাস। তারপরে আবার এই দ্য কাপল লেখা হয়ে গেছে আমাদের প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট। বাকি থাকলো কি? ওয়্যার প্রবাবলি হার প্যারেন্টস, ওয়্যার প্রবাবলি হার প্যারেন্টস। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? হু সিমড ভেরি অ্যাংশাস, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ এবং এইভাবে এটা কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স, দে কল্ড দেয়ার গুড বাইজ, দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। কমপ্লেক্স। অ্যাজ দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, যেহেতু বা যখন, এটা অ্যাজ দিয়ে এখানে টাইম বোঝানো হচ্ছে। অ্যাজ দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন দে কল্ড দেয়ার গুড বাইজ, যখন ট্রেনটি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছিল তখন তারা একে অপরকে গুড বাই জানাচ্ছিল। কমপ্লেক্স। সাবঅর্ডিনেট ক্লজ কোথায়? অ্যাজ দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট, আই ওয়ান্টেড টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, তাকে দেখতে কেমন ছিল সেটা আমি ডিসকভার করতে চেয়েছিলাম, মানে সেটা আমি খুঁজে বার করতে চেয়েছিলাম। কেন খুঁজে বার করতে হবে আমাদের ন্যারেটরকে? কারণ তিনি ছিলেন দৃষ্টিহীন। ইট উড টেক মি সাম টাইম, এবং এটা করার জন্য আমার কিছু সময়ের দরকার ছিল। সিম্পল করতে বলা হচ্ছে। সিম্পল করতে বলার অর্থ হচ্ছে আমাদেরকে একটাই প্রিন্সিপাল ক্লজ এর মধ্যে করতে হবে এবং একটাই ফাইনাইট ভার্ব, অর্থাৎ একটাই প্রিন্সিপাল ক্লজ হওয়ার মানেই হচ্ছে একটা ফাইনাইট ভার্ব থাকবে। তো যাই হোক, ইট উড টেক মি সাম টাইম, তারপরে তুমি একটা ভার্ব পাচ্ছ ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, এই যে টু ডিসকভার এটা হচ্ছে একটা ইনফিনিটিভ কনস্ট্রাকশন এবং এটা একটা নন ফাইনাইট ভার্ব। সিম্পল সেন্টেন্স করার জন্য 6টা নিয়ম। 6টা নিয়মের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম হচ্ছে ইনফিনিটিভ কনস্ট্রাকশন। 3 রকমের নন ফাইনাইট ভার্ব হয়। আমি আবার সিম্পল সেন্টেন্সের দিকে বেশি চলে যাচ্ছি। তো যাই হোক, 3 রকম নন ফাইনাইট ভার্ব হয়। একটা হচ্ছে পার্টিসিপল, যেটা একটু আগেই আমি আলোচনা করলাম, আর একটা হচ্ছে ইনফিনিটিভ, আর আরেকটা হচ্ছে জিরান্ড। এই 3টা নন ফাইনাইট ভার্ব যেটা ইউজ হয় সিম্পল সেন্টেন্স করার জন্য। আরও 3টা আলাদা আলাদা নিয়ম আছে, সেগুলো এখন আর যাচ্ছি না। নেক্সট সেন্টেন্স, দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানালাটা খোলা ছিল। আই ফেসড ইট, জানালার দিকে মুখ করে আমি বসলাম বা মুখ করে দাঁড়িয়েছিলাম। সিম্পল। আই ফেসড দ্য ওপেন উইন্ডো, দ্য উইন্ডো ওয়াজ ওপেন, ওপেন উইন্ডো। শর্ট করা হচ্ছে, শর্ট করে এটাকে সিম্পল করা হচ্ছে। দেখো এখানটা একটাই ফাইনাইট ভার্ব আছে, আই ফেস দ্য ওপেন উইন্ডো, এবং একটাই প্রিন্সিপাল ক্লজ, এখানে কোনো দ্বিতীয় ক্লজ নেই। নেক্সট সেন্টেন্স, আই টার্ন ফ্রম দ্য উইন্ডো, আমি জানালা থেকে ঘুরে দাঁড়ালাম। আই ফেস দ্য গার্ল, ঘুরে আমি মেয়েটির দিকে তাকালাম। সিম্পল। আবার সিম্পল সেন্টেন্স করতে বলা হলো, অর্থাৎ একটাই ফাইনাইট ভার্ব এবং একটাই প্রিন্সিপাল ক্লজ, নো সাবঅর্ডিনেট ক্লজ। কি করতে বলা হচ্ছে? হ্যাভিং টার্ন ফ্রম দ্য উইন্ডো, এটাকে পারফেক্ট পার্টিসিপল বলা হয়। হ্যাভিং টার্নড ফ্রম দ্য উইন্ডো মানে জানালা থেকে ঘুরে দাঁড়িয়ে আই ফেস দ্য গার্ল। এরপরে নেক্সট পেজে আমি কিছু এক্সারসাইজ দিচ্ছি। এই কোশ্চেনগুলো সলভ করে তোমরা চাইলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এর আনসারগুলো। আমি কোশ্চেনগুলো একবার পড়ে দিচ্ছি। আই ওয়াজ সিটিং ইন এ ডার্ক কর্নার, ফুল স্টপ, মাই ভয়েস স্টার্টলড হার। সিম্পল সেন্টেন্স। নেক্সট কোশ্চেন, আই রিমার্কড, ফুল স্টপ, ইট ওয়াজ এ সেফ রিমার্ক। Compound sentence. Next question, she was standing very close to me, full stop, the perfume of her hair was tantalizing. Complex sentence করতে হবে। I faced it, full stop, I made a pretense of studying the landscape. Simple sentence করতে হবে। Next question, the man entered the compartment, full stop, he broke into my reverie. Compound sentence করতে হবে। She had beautiful eyes, they were of no use to her.
কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। পরের প্রশ্ন, she would forget our brief encounter, full stop, it would stay with me for the rest of the journey, কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। পরের প্রশ্ন, I didn't see you either, full stop, but I heard you come in, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। লাস্ট কোশ্চেন, most of the tourists have gone, full stop, the roads are quiet and almost deserted, সিম্পল সেন্টেন্স করতে হবে। আজকে আর কন্টিনিউ করছি না। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আশা করি ভালো লেগেছে। তোমরা ডেসক্রিপশন ফলো করতে থাকো। পরবর্তী গ্রামার এবং টেক্সচুয়াল আইটেমগুলো নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ধন্যবাদ।